মাদক ব্যবসায়ী তালিকা হালনাগাদে চলছে যাচাই বাছাই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সচেতন হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। একরাম নিহতের ঘটনায় তদন্ত শুরু। জঙ্গিবাদের মতোই দেশকে মাদকমুক্ত করতে সোচ্চার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন সম্ভব, প্রমাণ করেছে আওয়ামী লীগ। সোমবার দেয়া হবে রেলের 13 জুনের আগাম টিকিট। রোববার সন্ধ্যা থেকেই কমলাপুর রেল স্টেশনে প্রত্যাশীদের দীর্ঘ লাইন। সংকট কাটাতে দেয়া হবে বাড়তি 4,500 টিকিট। সৌদি আরব থেকে নির্যাতনের শিকার হয়ে আরো 29 নারী শ্রমিক ফিরে এলো দেশে। শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি রুবাইয়াত অপলা। সোমবার দেয়া হবে রেলের 13 জুনের আগাম টিকিট। তবে রোববার সন্ধ্যা থেকেই কমলাপুর রেল স্টেশনে প্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা গেছে। এদিকে রোববার সকাল 8টা থেকে বিকেল পর্যন্ত চলে 12 জুনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রথম শ্রেণীর টিকিট শেষ হয়ে যাওয়া এবং বিক্রিতে ধীর গতি সহ নানা সমস্যা মাথায় নিয়ে তৃতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট সংগ্রহ করেন যাত্রীরা। সংকট মোকাবেলায় আরো 4,500 বেশি টিকিট দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঈদ উপলক্ষে এবার অনেক অফিসই 13 জুন থেকে ছুটি হবার কথা রয়েছে, আর সেদিনই প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যেতে চান নগরবাসী। তাই 13 জুনের কাঙ্ক্ষিত টিকিট পেতে রোববার সন্ধ্যা থেকেই কমলাপুর রেল স্টেশনে এই ভিড়। অপেক্ষমান যাত্রীরা আছেন সোমবার সকালে যাতে নির্বিঘ্নে কাঙ্ক্ষিত টিকিট পাওয়া যায়, তাই এ দীর্ঘ অপেক্ষা। টিকিট দিবে আগামীকাল সকাল 8টায়, আমরা আসছি 4টা বাজে। তাও দেখেন না কত পরে সিরিয়াল, তাও টিকিট পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। আগে না আসলে তো আর সিট পাবো না, এই কারণে আগে আসা। আর 13 তারিখে টিকিট যেহেতু কালকে দিবে, এই কারণে আমি আগে আসছি সিট পাওয়ার জন্য। এর আগে রোববার সকাল 8টা থেকে দীর্ঘ অপেক্ষার পর 12 জুনের টিকিট হয় যায়। কাঙ্ক্ষিত টিকিট হাতে পেয়ে সব কষ্ট আর হতাশা নিমিশেই উবে যায় টিকিট প্রত্যাশীদের। সোনার হরিণ পাইলাম হাতে, কারণ এটা পাওয়া খুব কঠিন কাজ, প্রচন্ড যুদ্ধ করতে হয়েছে। দীর্ঘ রাত জাগার পরে আশা ছিল এসি পাওয়ার জন্য, কিন্তু আমরা এসিটা পাই নাই, পেয়েছি শোভন চেয়ার। মেলা ভালো, যেটা পাইছি এই নিয়ে আমরা কষ্ট করে যাবো আনন্দ করতে। অনেক রাত পর্যন্ত কষ্ট করছি, এখন আমি সব ভুলে গেছি টিকিট পাওয়ার পর আর কি। টিকিট পাওয়ার পর থেকে ঈদের ক্ষণটা খুব তাড়াতাড়ি চলে আসবে এবং আমি মনে করি যে এখন থেকে একটা ঈদের আনন্দ অনুভব করতেছি। তবে বরাবরের মতো অভিযোগ ছিল প্রত্যাশিত আসন না পাওয়ার। তাছাড়া টিকিট বিক্রিতে ধীরগতির অভিযোগ করেছেন কেউ কেউ। যে আশা করে এখানে এসেছিলাম সে আশা আমাদের পূরণ হয় নাই। আমরা যে সিট চেয়েছি পাইনি ওই সিট। আধা ঘন্টা না করতে এসে শেষ হয়ে গেছে, তা আমরা এত কষ্ট করে আমাদের কি লাভ? আমি নিজে 6 নাম্বার লাইনে ছিলাম, 5 নাম্বার সিরিয়াল আসার পর্যন্ত আমরা টিকিট দেখলাম আউট। 229টার উপরে সিট আছে ঢাকা থেকে রাজশাহী, অথচ 50টা টিকিটও দেওয়া হলো না। টিকিটের চাহিদা মাথায় রেখে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে অতিরিক্ত 4,500 টিকিট বিক্রির কথা জানালেন কর্তৃপক্ষ। 3 তারিখ থেকে আরো 4,000-এর উপর বাড়বে। স্পেশাল ট্রেন আমরা চালাবো। একটা স্টেশনে কিন্তু 3-4টা টিকিট বা 4টাও বরাদ্দ থাকে, বেশিও বরাদ্দ থাকে, কমও থাকতে পারে। 2টা টিকিটই বরাদ্দ আছে, এরকম ট্রেন আছে। এখন ওই স্টেশনে যদি সে টিকিট 2টাই একজন নিয়ে গেল, তাহলে পরবর্তী লোককে কি আমি ওই স্টেশনে টিকিট দিতে পারবো? তাহলে তারপরে স্টেশনে নিতে হবে বা আশেপাশে নিতে হবে। আগামী 5 ও 6 জুন যথাক্রমে 14 ও 15 জুনের টিকিট বিক্রি হবে। এছাড়া আগামী 9 জুন থেকে শুরু হবে ফিরতি টিকিট বিক্রি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, কি দেখছেন? এখন যে রাত 1টারও বেশি বাজে কিংবা মাঝরাত পেরিয়েছে, কমলাপুর রেলওয়ে স্টেশনের সামগ্রিক পরিবেশ দেখলে কিন্তু একদমই বোঝা যাবে না। পুরো কমলাপুর রেলওয়ে স্টেশনে এই মুহূর্তে মানুষে আসলে টইটুম্বুর অবস্থা। আমি যদি একটু দেখাই, আমার পাশের যে অবস্থা আপনি যদি একটু দেখেন, এই পাশটাতে কয়েক হাজার লোক ইতিমধ্যে অবস্থান নিয়েছে পুরো কমলাপুর রেলওয়ে স্টেশনে। সবার একটাই মাত্র উদ্দেশ্য, সেটি হলো 13 তারিখের টিকিট সংগ্রহ। আগামীকাল সকাল 8টা থেকে এই যে কমলাপুর রেলওয়ে স্টেশনের আপনি ক্যাম্পাসটি দেখছেন, এখান থেকেই প্রায় 20টির মতো কাউন্টার আছে। সেই কাউন্টার থেকে দেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে উত্তরাঞ্চল বা চট্টগ্রাম অঞ্চল, খুলনা অঞ্চল, এসব অঞ্চলে যে ঈদের অগ্রিম টিকিট দেওয়া হবে, সেই টিকিট নেওয়ার জন্য মানুষ এসেছেন আজ বিকেলের পর থেকেই। তারা যে বিষয়টি বলছেন যে অনেক বেশি টিকিটের চাহিদা, কিন্তু চাহিদার তুলনায় টিকিট কম হওয়ার কারণে আগামীকাল সকালে এসে হয়তো তারা টিকিট পাবেন না। এই আশঙ্কায় তারা আজ সন্ধ্যার পর থেকে এখানে এমনভাবে অবস্থান নিয়েছেন এবং দেখছেন যে
প্রতিটি যে কাউন্টার রয়েছে সেই কাউন্টারের সামনে কিন্তু শত শত লোক অবস্থান নিয়েছে। শুধু পুরুষ বা যুবকরা নয়, এখানে এসেছে শত শত মহিলা আছে, আমরা দেখেছি বৃদ্ধ দেখেছি। তো সবারই কিন্তু একটি চাওয়া, সেটি হলো যাতে ঈদে তারা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, ঈদে নির্বিঘ্নে আপনজনদের কাছে যেতে পারেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন। সেজন্যই কিন্তু তারা এই যাতে কোনো ঝামেলা ছাড়া কোনো নির্বিঘ্নে টিকিটটি পান 13 তারিখের, এর জন্যই তাদের এই অবস্থান। এবং যেহেতু 13 তারিখে অনেক অফিস আদালত ছুটি হয়ে যাবে ঈদের কারণে, যদিও সরকারি ছুটি শুরু হবে 14 আগস্ট থেকে, কিন্তু 13 তারিখে অনেক বেসরকারি অফিস কিংবা ইতিমধ্যে স্কুল কলেজ ঢাকা শহরের প্রায় সবই বন্ধ হয়ে গিয়েছে। তো এই কারণে 13 তারিখের কিন্তু টিকিটের খুব স্বাভাবিকভাবেই খুব বেশি চাপ থাকবে, এটি আগে থেকেই বলা হয়েছিল, আগে থেকেই জানা ছিল। তো তারই অংশ হিসেবে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনের যে অবস্থা সেটি কিন্তু তারই একটি এখানেও আমরা দৃষ্টান্ত দেখছি। এবং এখানে এই যারা মানুষজন এসছেন তারা কিন্তু বেশিরভাগই আমরা দেখেছি তারা সেহরি খাওয়ারও একটি মোটামুটি যে ছোটখাটো বা খুব স্বল্প পরিসরে প্রস্তুতি নেওয়া যায় সেটি তারা নিয়ে এসছেন। যেহেতু রমজান মাস চলে, রমজান মাসে প্রত্যেকেই একটি মুসলিম প্রধান দেশ, এখানে বেশিরভাগ মানুষই রোজা রেখে থাকেন। তো তারও কিন্তু সব বন্দোবস্ত তারা এখানে করে এসছেন। তো মোটামুটি বুঝতে পারছেন এই কমলাপুর রেল স্টেশনে এখন কয়েক হাজার টিকিট প্রত্যাশী যাত্রী অপেক্ষা করছেন। এবং আগামীকাল সকাল 8টা থেকে এখান থেকে টিকিট দেওয়া হবে দেশের বিভিন্ন এলাকার টিকিট। এবং এখান থেকে বলা হয়েছে আগামীকাল থেকে কিন্তু ঈদের যে স্পেশাল ট্রেন থাকবে সেই স্পেশাল ট্রেনের টিকিটও দেওয়া হবে। তো মোটামুটি তারা অপেক্ষা করছেন এবং প্রত্যেকেই প্রত্যাশা করছেন তারা ঠিক টাইমে টিকিট পেয়ে যাবেন। তো দেখা যাক সেটা আগামীকাল কি হয়। মোটামুটি আমার কাছে কমলাপুর থেকে এই ছিল সবশেষ খবর। অপলা। ঈদের টিকিট প্রত্যাশীরা কমলাপুর রেল স্টেশনে ভিড় করছেন এবং তার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। এদিকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সাধারণ যাত্রীরা কাউন্টার থেকে না পেলেও নানা কোটার অজুহাতে 35 থেকে 40% টিকিট পেয়ে যাচ্ছেন অন্যান্য সুবিধাভোগীরা। বিশেষ করে 25% অনলাইনের পাশাপাশি এখনও ঈদের টিকিটের ক্ষেত্রে রয়ে গেছে 5% ভিআইপি এবং 5% রেলওয়ে স্টাফ কোটা। অনলাইনে টিকিট কালোবাজারে বিক্রি হচ্ছে বলে অভিযোগ সাধারণ যাত্রীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে হাজার হাজার যাত্রী ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে স্টেশনের টিকিট কাউন্টারে। তবে এত দীর্ঘ সময় অপেক্ষা করে টিকিট পাবে কিনা তা নিশ্চয়তা নেই। পর্যাপ্ত বগি না থাকায় টিকিটের সংখ্যা তুলনামূলক কম, এর মধ্যে আবার নানা কোটা। আর ঈদের সময় এই কোটা সবচেয়ে বেশি কার্যকর করা হয়। কর্মকর্তা কর্মচারীদের জন্য 5% এবং ভিআইপিদের জন্য মোট 5%, আর বাকি 25% অনলাইনে দেওয়া হয়। অবশিষ্ট 65% টিকিট আমাদের কাউন্টারে উন্মুক্ত করা হয়। অনলাইনে ছাড়ার সাথে সাথেই যারা ইন্টারনেট ইউজ করতে খুব বেশি স্মার্ট তারা এটা তাড়াতাড়ি ডাউনলোড করে নিয়ে যায়। যারা টিকিট স্মাগলিং এর সাথে জড়িত আছে তারা এটা নিতে পারে, কিন্তু এটা আমাদের ধরার কোনো কৌশল এখন নাই। ঈদ যাত্রার অগ্রিম টিকিট হিসেবে চট্টগ্রাম থেকে ঢাকা 6টি, চট্টগ্রাম থেকে সিলেট 2টি, চাঁদপুর 2টি এবং ময়মনসিংহগামী একটি ট্রেনের জন্য টিকিট বরাদ্দ রয়েছে 6,937টি। কিন্তু কাউন্টারের টিকিট বিক্রি করা হচ্ছে 4,971টি টিকিট। বাকি 2,000 টিকিট চলে গেছে নানা কোটায়। প্ল্যাটফর্মে টিকিট পাওয়া যায় না, কিন্তু ওইখানে দেখা যায় যে আপনার বাইরে টিকিট বিক্রি করতেছে কালোবাজারে, বা যারা মেইনলি ওরা দেখা যায় যে আপনি অনলাইনে ঢুকতেও পারবেন না, টিকিট ছাড়ার সাথে সাথে বুকিং দিতে থাকে। এই অবস্থায় চিহ্নিত কিছু সাইট পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন। তারা কোনো আইডি দিল কিনা বা কোনো রকম কোনো অ্যাট্রাকশন করলো কিনা মানুষকে যে টিকিট পাওয়া যায়, সেগুলোকে আমরা মনিটর করি। ওরকম কিছু হলে আমরা তাদেরকে আইনের আওতায় আনবো। গত 1 জুন থেকে শুরু হয়েছে রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রি, যা চলবে 6 জুন পর্যন্ত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্য প্রসঙ্গ, মাদক ব্যবসায়ীর তালিকায় উদ্দেশ্যমূলকভাবে ঢুকিয়ে দেয়া হচ্ছে নিরীহ ব্যক্তির নাম, এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অপরাধ বিশ্লেষকরা বলছেন এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সচেতন হওয়া উচিত। পুলিশের দাবি নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সেই বিষয়ে মাথায় রেখেই কাজ করছেন তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গেল মাস থেকে দেশ জুড়ে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর মাদক বিরোধী অভিযানে এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন 10,000-এর বেশি মানুষ। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে কয়েক হাজার মাদক সেবী ও ব্যবসায়ীকে। বন্দুকযুদ্ধে মারা গেছেন 131 জন। আর এই অভিযান চালাতে মাদক ব্যবসায়ী ও পৃষ্ঠপোষকদের তালিকা করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে সংশ্লিষ্টরা বলছেন অনেক সময় তালিকায় থাকা ব্যক্তিদের পরিবারের সদস্যদের নামও প্রকাশ হয়ে পড়ছে, চলে আসছে গণমাধ্যমে। আর এই ক্ষেত্রে সামাজিকভাবে হেয় হচ্ছেন তারা। এছাড়া পূর্ব শত্রুতা থেকে অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনীকে ভুল তথ্য দেওয়া হয় বলে মনে করেন তারা। এক শ্রেণীর লোক আছে যারা
ওই সমাজে কখনোই ভালো কাজ করে না, তারা কিছু কিছু পূর্ব শত্রুতা উদ্ধারের জন্য কিছু কিছু নাম তারা দিয়ে দেয়। আমি বলবো গোয়েন্দা সংস্থাদেরকে তাদের নিরপেক্ষ তদন্ত করে প্রচার করতে এবং তাদেরকে অ্যারেস্ট করতে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, আদালতের মাধ্যমে অপরাধী প্রমাণের আগে কারো নাম জনসম্মুখে চলে আসা অবশ্যই বিব্রতকর। একটি লোককে যদি আপনি একবার স্টিগমেটাইজ করে দেন, তাকে যদি কলুষিত করে দেন, কলঙ্কিত করে দেন, সে আর সমাজে থাকতে পারে না। এবং দেখা গেছে অনেক নিরপরাধ লোক শুধুমাত্র এই ক্রাইম ব্র্যান্ডিং এর জন্য, সে হয়তো ক্রিমিনাল ছিল না, সে ক্রিমিনাল হয়ে গেছে। সুতরাং ব্র্যান্ডিং খুব সাংঘাতিক জিনিস। তবে পুলিশের দাবি, নিরপরাধ কাউকে নয়, শুধুমাত্র প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনছেন তারা। এটি আসলে ঢালাও অভিযোগ করলে হবে না, যদি কেউ এটির সাথে জড়িত থাকে, সেটা যদি আমাদের কাছে সেই তথ্য প্রমাণ কেউ উপস্থাপন করে, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিজেদের স্বার্থে কারো নাম আইন শৃঙ্খলা বাহিনীর তালিকায় দেয়া হচ্ছে কিনা সেদিকেও নজর রাখা হচ্ছে বলে দাবি পুলিশের। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। টেকনাফে কাউন্সিলর একরাম হত্যার অডিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জোগাড়ের চেষ্টা করছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে। রোববার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। মাদক বিরোধী অভিযানের তালিকা হালনাগাদ করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কতজন আছে এটা এত বড় ভলিউম দেখেছি আমি নিজেও জানি না, সংখ্যা কত না দেখে বলতে পারবো না। এটা চলবে ততদিন পর্যন্ত আমরা নিয়ন্ত্রণ না করতে পারি। এটা আমরা আনাচ্ছি, জোগাড় করছি। নারায়ণগঞ্জে 7 খুনের ঘটনায় কাউকে ছাড় দেয়া হয়নি জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কাউন্সিলর একরাম নিহতের ঘটনায় কেউ দোষী সাব্যস্ত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাপান ও ভারতের দুটি কোম্পানির সঙ্গে মেট্রো রেল সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠান শেষে তিনি একথা জানান। যদি এটা তদন্তে প্রমাণিত হয় একরাম নির্দোষ, তাহলে তাকে দোষী যারা সাব্যস্ত করেছে তারাই দোষী হিসাবে সাব্যস্ত হবে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এখানে যদি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোনো সংশ্লিষ্টতা থাকে, কেন নারায়ণগঞ্জের ঘটনা কি র্যাবের বড় অফিসার বাদ গেছে নেটের বাইরে? ফাঁসি পর্যন্ত অর্ডার হয়েছে। এই অভিযান চলবে যতক্ষণ না এ মাদকের সর্বনাশা, মাদকের ছোবলকে নিয়ন্ত্রণ করা যায়। রংপুর ও টাঙ্গাইলে গুলিতে 2 জন নিহত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি, বন্দুকযুদ্ধে নিহতরা মাদক ব্যবসায়ী। পুলিশ জানায়, রোববার ভোরে রংপুরের কাউনিয়া টাংরির বাজার এলাকায় 2 দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এদিকে টাঙ্গাইলের কালীহাতিতে মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালায় র্যাব। উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে রুহুল নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় র্যাব। ঘটনাস্থল থেকে অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার করা হয়। প্রবাসী সময়ে আরো থাকছে। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল। দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত। জঙ্গিবাদের মতোই দেশকে মাদকমুক্ত করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে সোচ্চার হতে হবে। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রামের 2য় ধরলা সেতু ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করে কথা বলেন শেখ হাসিনা। দেশব্যাপী শক্তিশালী নৌ নেটওয়ার্ক গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আন্তরিকতা ও ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন সম্ভব। তা প্রমাণ করেছে আওয়ামী লীগ সরকার। উত্তরের এই ধরলা নদী এতদিন ছেদ টেনেছিল লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার মধ্যে। বিশেষ করে কুড়িগ্রামের ফুলবাড়ি ও লালমনিরহাট সদরে যাতায়াতের প্রধান প্রতিবন্ধকতা ছিল পশ্চিমবঙ্গ হয়ে প্রবাহিত এই নদীটি। অবশেষে উদ্বোধন হলো বহুল প্রত্যাশিত শেখ হাসিনা ধরলা সেতু।
206 কোটি টাকা ব্যয়ে এলজিইডির তত্ত্বাবধানে 950 মিটার এই সেতু এখন থেকে দুঃখ লাঘব করবে প্রায় 10 লাখ মানুষের। রোববার সকালে গণভবন থেকে ঈদ উপহার হিসেবে সেতুটির উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ধরলা সেতুর শুভ উদ্বোধন ঘোষণা করছি। ভিডিও কনফারেন্সে কুড়িগ্রামের স্থানীয়দের সঙ্গে কথা বলেন সরকার প্রধান। তিনি বলেন, সরকারের আন্তরিকতা থাকলে উন্নয়ন হয়, তা প্রমাণ করেছে আওয়ামী লীগ। আমরা প্রত্যেকটা কাজে এই সমস্ত অবহেলিত অঞ্চল, সেই অঞ্চলগুলির উপরই আমরা গুরুত্ব দিয়ে সার্বিক উন্নয়ন করে যাচ্ছি। সরকারের ধারাবাহিকতা থাকলে আর আন্তরিকতা থাকলে একটা দেশকে উন্নত সমৃদ্ধ করা যেতে পারে, আমরা তা কিন্তু প্রমাণ করেছি। এরপর নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে দক্ষিণ কোরিয়ার তৈরি 4টি উভচর ড্রেজার, মুন্সিগঞ্জ গজারিয়া ফেরি সার্ভিস, 2টি ইউটিলিটি ফেরি ও 158টি কন্টেইনার পরিবহন সক্ষমতার 4টি জাহাজও ভিডিও কনফারেন্স করে উদ্বোধন করেন শেখ হাসিনা। আমাদের নৌপথগুলি সচল হওয়া দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর যার ফলে আমাদের পণ্য পরিবহন খুব অল্প খরচে পণ্যজন পরিবহন করতে পারবে, তাতে আমাদের জিনিসের দামের উপর একটা নিয়ন্ত্রণ থাকবে। মুন্সিগঞ্জে স্থানীয়দের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, জঙ্গিবাদের মতো করে দেশকে মাদক মুক্ত করতে সবাইকে সোচ্চার হতে হবে। দেশ থেকে আমরা সন্ত্রাস জঙ্গিবাদ যেমন দূর করতে যাচ্ছি, মাদকও আমরা দূর করতে চাই। এই ব্যাপারে সামাজিকভাবেই আন্দোলন গড়ে তোলা দরকার। জঙ্গিবাদের বিরুদ্ধে সকলে সম্মিলিতভাবে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের আন্দোলন গড়ে উঠুক, সেটাই আমরা চাই। দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি শিপইয়ার্ড নির্মাণে সরকারের পরিকল্পনা ও উদ্যোগও তুলে ধরেন শেখ হাসিনা। জন্য ইতিমধ্যে দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কুইবেকে অনুষ্ঠেয় G7 সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আগামী 8 থেকে 9 জুন দুদিন ব্যাপী এই সম্মেলনে জোটের 7 দেশের প্রধান নেতারা যোগ দেবেন। বাংলাদেশ সহ 12টি দেশের প্রধানমন্ত্রীকে G7 এর আউটরিচ বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মাদক বিরোধী অভিযানের নামে একদিকে নিরীহ ও সাধারণ মানুষ হত্যা চলছে, অন্যদিকে গডফাদারদের বিদেশে পালিয়ে যেতে সরকার সহায়তা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। এ সময় তিনি আরো বলেন, একরাম হত্যার তদন্ত লোক দেখানো ছাড়া কিছুই নয়। বদিসহ ক্ষমতাসীনদের প্রভাবশালী ব্যক্তিরা কিভাবে এতগুলো গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশ ছেড়ে চলে গেল, সেটিও তো জাতির জানার অধিকার আছে। আমরা একবার নিশ্চিত যে সরকারি গডফাদারদের পালিয়ে যেতে সাহায্য করছে। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী বিচার করবেন ম্যাজিস্ট্রেটকে দিয়ে, ম্যাজিস্ট্রেটকে আপনারই একটা পছন্দ করা লোককে আপনারা দেবেন, দিয়ে একটা বানিয়ে আপনারা একটা তদন্ত বলে দেবে যে এই লোক আসলেই মাদক ব্যবসায়ী। তো সবকিছু তো আপনাদের নিয়ন্ত্রণে। বর্তমান নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সকল দলের অংশগ্রহণে যথাসময়ে সুষ্ঠুভাবে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। রোববার সন্ধ্যায় সাভার প্রেস ক্লাবে ইফতার ও দোহা মাহফিলে যোগ দিয়ে তিনি কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন বলেও জানান মন্ত্রী। নির্বাচন কমিশন একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন এবং একটা সুষ্ঠু অংশীদারিত্বমূলক নির্বাচন ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে 2018 সালে অনুষ্ঠিত হবে। বিভিন্ন কথাবার্তা বলে যদি নির্বাচনকে প্রস্তুত করার চেষ্টা করেন, গণতন্ত্রকে ব্যাহত করার চেষ্টা করেন, তাহলে জনগণের প্রতিরোধের মুখে তা প্রতিনিধিত্ব হবে, এটা আমি বিশ্বাস করি। এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে রোববার রাতে সৌদি আরবের রিয়াদ থেকে দেশে ফিরেছেন নির্যাতিতা আরও 29 নারী কর্মী। এ নিয়ে গত 1 মাসে শুধু সৌদি থেকে দেশে ফিরলেন 290 জন নারী কর্মী। ভুক্তভোগীরা এমন হয়রানির বিচার চেয়েছেন। অনেক স্বপ্ন আর বুক ভরা আশা নিয়ে গৃহকর্মীর কাজ পেয়ে সৌদি আরব গিয়েছিলেন নারায়ণগঞ্জের শান্তা, কিন্তু শুক্রবার রাতে তিনি দেশে ফেরেন রিক্ত হাতে, সাথে দীর্ঘ নির্যাতনার নিপীড়নের অভিজ্ঞতা। আমাদের সাথে অনেক অত্যাচার হয়েছে। আমরা যাই একটা বড় আশা করে, আমরা আসি কি নিয়ে? কিছু নিয়ে আসি না। আমাদের মতো আরো মানুষ জেলখানা, সফর জেলখানায় বসে পচে মরতাছে, এমবিসিতে বসে পচে মরতাছে, তাদেরকে কেন রক্ষা করতেছে না?
রোববার রাত 8:30টায় নারী কর্মীদের বহনকারী ফ্লাইটটি অবতরণ করে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে যখন তারা বেরিয়ে আসেন তখন চোখে মুখে রাজ্যের ক্লান্তি আর অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা। মায়েদেরকে তো খাবার দিত না, আবার বেতন ঠিক মতো দিত না, এই কারণে আমি আইসা পড়ছি। ঠিক মতো রেস্ট দিত না, এই কারণে আমি আইসা পড়ছি। আমার ভুল হয়েছে, মানুষের চক্রান্তে পড়ে গেছি। এখন মায়ের দরকার আছে, কোনো বেতন করে দেয় না, খাওয়া দেয় না। গেড়িতে ধরিয়া লাঠি খারাপ করে রাখছে, এরপর আমাদের টাকা রাখে দিয়েছে। বাংলাদেশ সরকারের অর্থায়নে আর ব্র্যাকের সহায়তায় এই নারীদের দেশে আনা হয়। ব্র্যাক জানিয়েছে তারা আইনি সহায়তা দেবে এসব নারীদের। যারা যাবে তাদেরকে তো অবশ্যই সচেতন হতে হবে, কিন্তু তার চাইতে যেটা আমাদের সরকারকে নিশ্চয়তা করতে হবে, ওদেশের সেফটিটা আসলে যেখানে পাঠাচ্ছি সেখানকার নিশ্চয়তাটা কতটুকু আমরা এনশিওর করতে পারবো। এবং এই নির্যাতনের যদি 1-2টা ওদেশের নিয়োগকর্তার বিরুদ্ধে যদি দৃষ্টান্ত তৈরি করতে পারতাম, আইনগত ব্যবস্থা নিতে পারতাম, বিচারের অধীনে নিয়ে আসতে পারতাম, তাহলে হয়তো বা অনেকাংশে কমে আসতো। প্রবাসী শ্রমিকের টাকাতেই প্রতি বছর ক্রমান্বয়ে বাড়ছে বাংলাদেশের রেমিটেন্স। সংশ্লিষ্টরা মনে করেন আর কিছু না হোক, অন্তত এ কারণেই এসব মানুষের প্রতি নজর দেওয়া উচিত সব পক্ষকেই। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিশ্বের নানা দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কানাডা, সৌদি আরব এবং মালয়েশিয়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে শনিবার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে ইফতার মাহফিলে অংশ নেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এ সময় তিনি সকল মতভেদ ভুলে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান। কানাডা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলের আগে প্রধানমন্ত্রী কানাডা সফর উপলক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। শনিবার সংযুক্ত আরব আমিরাতের শ্রমিক দল ফুজিরার উদ্যোগে আয়োজিত হয় আলোচনা সভা এবং ইফতার মাহফিল। সংগঠনের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত শ্রমিক দলের সভাপতি প্রকৌশলী মাহে আলম। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 37তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াদে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে প্রবাসী ফেনী জেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা আসন্ন ঈদ উল ফিতরের আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি জানান। এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে সৌদি আরবের জেদ্দা প্রবাসী বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন এবং রিয়াদের ঢাকা মেডিকেল সেন্টার। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বৃহত্তর বরিশাল সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রহমান পারভেজের সভাপতিত্বে শনিবার স্থানীয় একটি হোটেলে আয়োজিত ইফতার মাহফিলের সঞ্চালনা করেন ফরিদ উদ্দিন। এ সময় বক্তারা পবিত্র রমজানে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান। ইফতেখার শুভ, সময় সংবাদ। ঈদকে সামনে রেখে নতুন টাকা বিনিময়ের প্রথম দিনই বাংলাদেশ ব্যাংকে গ্রাহকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিবারের মতো নিয়ম মেনেই টাকা নেন গ্রাহকরা। তবে ছোট অঙ্কের 2 ও 5 টাকার নোট না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন অনেকেই। কাজল আব্দুল্লাহর রিপোর্টে বিস্তারিত। ঈদের আনন্দে নতুন মাত্রা যোগ করে নতুন টাকা। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে পুরনো টাকা দিয়ে নতুন টাকা নিতে এসেছেন নানা বয়সী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রোববার প্রথম দিনে ছিল গ্রাহকদের দীর্ঘ লাইন। ছোট ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে নতুন টাকা দিলে তারা খুশি হয় বেশি। বাচ্চারা আছে, আশেপাশে প্রতিবেশী আছে, সালামি দিতে হয় ঈদের সময় পর, এই জন্যই আসা। একজন গ্রাহককে দেয়া হচ্ছে সর্বোচ্চ 18,000 টাকার একটি প্যাকেজ। তবে অঙ্ক বাড়লেও এবছর 2 ও 5 টাকার নতুন নোট না দেয় বিড়ম্বনায় পড়েন অনেকে। 5 টাকা 2 টাকা কেন দিচ্ছে না সরকার, কেন এই কাজটা করলো? সবসময় তো সেটা পাচ্ছি আমরা, এখন কেন পাচ্ছি না? আমি অনেক স্বপ্ন নিয়ে আসছি যে বাচ্চাদেরকে দেব, 5 টাকা দিয়ে একটা বাচ্চাদেরকে দেই, বাচ্চারা খুশি হবে। বাট বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত দেখে অনুযায়ী আমি 5 টাকা পাইলাম না। আমার তো জানা ছিল না যে 2 টাকা 5 টাকা দেওয়া হবে না, যা দেওয়া হচ্ছে প্যাকেজটাই নিচ্ছি। কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। বরাবরের মতোই আমরা আজকে থেকে টাকা শুরু হলো বায়োমেট্রিক সিস্টেমে, এবং আমরা 10 টাকা থেকে 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট এবং 100 টাকার নোট এইগুলো আমরা পাবলিককে দিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের 9টি শাখা ও 20টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে আগামী 14 জুন পর্যন্ত নতুন টাকা বিনিময় করতে পারবেন গ্রাহকরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ নানা অনিয়মের দায়ে রাজধানীর মগবাজার ও মিরপুরে 4টি রেস্টুরেন্টকে 8.5 লাখ টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া ঈদের টিকিট বিক্রিতে অনিয়মের দায়ে 4টি পরিবহনকে 20,000 টাকা করে জরিমানা করা হয়। দেখে মনে হতে পারে এটি মোবিল জাতীয় কোনো দ্রব্য, কিন্তু না, পুরনো এমন তেল দিয়ে তৈরি হচ্ছে চটকদার নানা খাবার। রাজধানীর নিউ স্কটন রোডের রেড অর্কিড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর উপায়ে খাবার তৈরির এমন চিত্র পায় ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। নোংরা পরিবেশ, পুরনো হয়ে যাওয়া মাংস, কয়েকদিনের বাসি খাবার সহ বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে 3 লাখ টাকা জরিমানা করা হয়। এরপর অভিযান চলে মিকাডো চাইনিজ রেস্টুরেন্টে। সেখানেও দেখা যায় একই অবস্থা। মানহীন পরিবেশে খাবার তৈরির দায়ে এই প্রতিষ্ঠানটিকে গুনতে হয় 1 লাখ টাকা জরিমানা। পয়লা রোজা থেকে যে হালিমটা শুরু হয়েছে রান্না করা, সেই হালিম কিন্তু ঘুরে ঘুরে পাতিলে যাচ্ছে। হালিম কিন্তু তারা ফেলতেছে না, কালো হয়ে দেখা যাচ্ছে তেলগুলো ফেলতেছে না, শুধু নতুন তেলের সাথে পুরাতন তেল মেশাচ্ছে। অভিযান করতেছি, তারপরও অনেকেই শোধরাইছে, কিন্তু এদের মধ্যে শোধরানোর কোনো প্রমাণ আমি দেখলাম না। রাজধানীর মিরপুর 2 নম্বরে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পচাবাসী খাবার রাখার দায়ে আড়ংয়ের গ্রাসরুটস ক্যাফেকে 4 লাখ টাকা জরিমানা করা হয়। পণ্যে আমদানিকারকের সিল না থাকায় জিমার্ট সুপার মার্কেটকে 1.5 লাখ টাকা এবং সুপ্রিম ডিনার নামে একটি রেস্টুরেন্টকে নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে 50,000 টাকা অর্থদণ্ড করা হয়। লোকজনই বলছিল আড়ং অনেক ভালো, এখানে কিছুই পাবে না। আমরা এসে এখানে আসলে একটু অবাক হয়ে গিয়েছি এই কারণে, এখানে ফাঙ্গাস পড়া খাবার, এখানে ডেট ওভার আইসক্রিম, এখানে মানে এমন কিছু নেই যা এখানে আমরা পাইনি। এছাড়া ঈদ উপলক্ষে বাসের আগাম টিকিটের দাম বেশি রাখা ও মূল্যর তালিকা না টাঙ্গানোর অপরাধে 4 পরিবহনকে মোট 80,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় গ্রেফতার চিকিৎসকদের মুক্তির দাবিতে রংপুরের সব বেসরকারি হাসপাতালে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। এতে দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনরা। রোববার দুপুরে এই কর্মবিরতির ঘোষণা দেন জেলা সচিব ও বিএম এর নেতারা। এরপর সব বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার সহ সব ধরনের চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখেন চিকিৎসকরা। কর্মসূচির কারণে হাসপাতালে চিকিৎসা নিতে এসে ফিরে যেতে হয় রোগী ও স্বজনদের। গতকাল নগরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের সময় 6 বছরের শিশু সিয়ামের মৃত্যু হয়। এই ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ করেন শিশুটির স্বজনরা। ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত চিকিৎসক আব্দুল হাইকে গ্রেফতার করে পুলিশ। দেখবার আছে ডাক্তার নাই, সকাল থেকেই বসে আছি, ওজাদার ব্যক্তি আমি, ওজা ধরে এখানে বসি, কোনো ডাক্তারের লাগাল পাইতেছি না। শুনতেছি নাকি ধর্মঘট চলতেছে, এই জন্য ডাক্তার আসতে দেরি হচ্ছে। সিরাজগঞ্জ ও বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 15 জন। রোববার সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জে রংপুরগামী 3 বোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 3 জন নিহত হন। এই ঘটনায় আহত হন আরও 5 জন। এদিকে শরীয়তপুরের সদর উপজেলার আটং এলাকায় সাতক্ষীরাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 3 শ্রমিক নিহত হন। আহত হন অন্তত 7 জন। এছাড়া বগুড়ার শেরপুর উপজেলার ছনকা এলাকায় কাভার্ড ভ্যান চাপায় 3 পথচারীর মৃত্যু হয়। অন্যদিকে নোয়াখালীতে একটি সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 1 জন মারা গেছেন। দগ্ধ হয়েছেন আরও 3 জন। পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে রাসায়নিক পদার্থের দোকান ও কারখানায় সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন পবা। রোববার দুপুরে নিমতলীতে নিমতলী ট্র্যাজেডি দিবস উপলক্ষে মানববন্ধনে অংশ নেয় স্থানীয়রা সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। বক্তারা বলেন, এখনো আবাসিক এলাকায় অসংখ্য রাসায়নিক পদার্থের দোকান ও কারখানা রয়েছে। এতে ঝুঁকিতে রয়েছেন এলাকাবাসী। পুরান ঢাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় যে কোনো সময় আবারও বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। অবিলম্বে রাসায়নিক পদার্থের দোকান ও কারখানা সরিয়ে নেওয়ার আহ্বান জানান তারা। আবাসিক এলাকায় কিছুতেই গোডাউন, দোকান কিংবা ফ্যাক্টরি যাতে না থাকতে পারে, যদি থাকে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। পরিবেশ অধিদপ্তর যাদের ছাড়পত্র ছাড়া এই যে কারখানাগুলি চলতে পারে না, যাদের লাইসেন্স ছাড়া এগুলি ট্রেড লাইসেন্স ছাড়া চলতে পারে না, সেটা হচ্ছে আমাদের সিটি কর্পোরেশন। আমাদের জেলা প্রশাসন অনুমতি ছাড়া এগুলি চলতে পারে না। এইভাবে প্রত্যেকটি সংস্থার কিন্তু দায়িত্ব আছে, কিন্তু আমরা তাদের সে দায়িত্ব পালন করতে দেখছি না।
প্যালেস্টাইনের মতো ইরান ও উত্তর কোরিয়া ইস্যুতে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ সরকারকে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। সভায় বক্তারা বলেন, প্যালেস্টাইনের মুক্তিকামী জনতার সংগ্রামের সমর্থন না থাকলে পৃথিবীতে ন্যায্য শক্তির বিনাশ হবে। ইসরায়েল ইতিহাসকে অস্বীকার করে প্যালেস্তাইনে হত্যা জুলুম চালিয়ে যাচ্ছে। নিজেদের অস্ত্র ব্যবসা টিকিয়ে রাখতে তাতে সমর্থন জানিয়ে যাচ্ছে সাম্রাজ্যবাদী রাষ্ট্র আমেরিকা। বাংলাদেশের জনগণ ফিলিস্তিনিদের পক্ষে আছে উল্লেখ করে বক্তারা ইরান ও উত্তর কোরিয়ার প্রতি বাংলাদেশ সরকারের সমর্থন পরিষ্কার করার আহ্বান জানান। প্যালেস্টাইনের ক্ষেত্রে যেমন আমরা সুদূরে অবস্থান নিচ্ছি, ইরানের ক্ষেত্রে আমাদের সুদূরে অবস্থান নিতে হবে, উত্তর কোরিয়ার ক্ষেত্রেও আমাদেরকে সুদূরে অবস্থান নিতে হবে। এখানে চুপ করে বসে থাকবো, ওখানে কথা বলবো, এটা কিন্তু সঠিক নীতি নয়। আমাদের আহ্বান সরকারের প্রতি এই সমস্ত বিষয়ে বিদেশ নীতির ক্ষেত্রে এই যে পদক্ষেপগুলো আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের ভূমিকা নেবেন। রোহিঙ্গা সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। ফ্রান্সের রোহিঙ্গা সমস্যা এবং তাদের প্রত্যাবাসন নিয়ে 4 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। এছাড়াও রোহিঙ্গারা যাতে নিরাপদে মিয়ানমারে ফিরে যেতে পারে সেই বিষয়ে বাংলাদেশের প্রস্তাব তুলে ধরেন শিরিন শারমিন চৌধুরী। ইউএন সিকিউরিটি কাউন্সিলের সম্মানিত সদস্যবৃন্দ ইতিমধ্যেই কক্সবাজারে এসেছিলেন। তাদের সর্বাত্মক সহযোগিতার মধ্য দিয়ে যাতে এই সমস্যাটি টেকসইভাবে, সাস্টেইনেবল ভাবে, নিরাপত্তার সাথে এবং ভলান্টারি, ডিগনিফাইড এবং আর্জেন্ট সমাধান করা যায়, সেই বিষয়টি এই সম্মেলনে আলোচনায় স্থান পেয়েছে। বিশ্বের সকল পার্লামেন্টকেও এই একই কজে এগিয়ে আসার জন্য একটি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। ঈদ কেনাকাটার খবর। যতই ঘনিয়ে আসছে ঈদ, ততই জমে উঠেছে কেনাকাটা। দামের সাথে সামঞ্জস্য রেখেই পছন্দের পোশাক কিনছেন ক্রেতারা। পোশাকের বৈচিত্র্য নিয়ে ক্রেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বেচাকেনা নিয়ে খুশি বিক্রেতারা। জুতা, শার্ট, প্যান্ট, ঘড়ি, গেঞ্জি, সানগ্লাস, জুতা কিনবো, লিপস্টিক কিনবো, জামা কিনবো। নতুন জামার গন্ধ ঈদে আনে বাড়তি আনন্দ, শিশুদের মাঝে উচ্ছ্বাস তাই একটু বেশি। বাবা মায়ের সাথে নতুন পোশাক কিনতে শোরুমগুলোতে শিশুদের ভিড়ই বেশি। দাম ও মানের কথা মাথায় রেখে বিভিন্ন দোকান ঘুরে কিনছেন পছন্দের জিনিস। যদিও পোশাকের বৈচিত্র্য নিয়ে অসন্তুষ্টি জানিয়েছেন কেউ কেউ। মানসম্মত সুতির পাঞ্জাবি পাওয়া একটু দুষ্কর হয়ে যাচ্ছে, এজন্য একাধিক আউটলেটসে ঘুরতে হচ্ছে। এখান থেকে সবসময় কিনি, এখনো পছন্দ হচ্ছে না। রোজারিদের ফ্লেভারটা এরকম না, কেনাকাটা করতে হবে, সবাই মিলে ঈদ করা। নতুন পোশাকের সাথে মিলিয়ে নতুন জুতো কিনতে ভিড় রয়েছে জুতোর দোকানেও। ড্রেসটা অনেক লং তো, মানে ফ্লোর টাচ তো অ্যাকচুয়ালি আমি একটু হিল চাচ্ছিলাম আর কি, তো আমি জাস্ট দেখতে আসলাম। ঈদের জন্য জুতা কিনা হলো, প্যান্ট শার্ট কেনা হয়েছে, পাঞ্জাবি কিনবো। দিন যতই যাবে বিক্রি ততই বাড়বে জানিয়ে বিক্রেতারা বলছেন ক্রেতা সন্তুষ্টই তাদের প্রধান পছন্দ। গরমের ব্যাপারটা মাথায় রেখে সুতি, কটন এসবই বেশি চলতেছে। শুরু থেকেই মোটামুটি কাস্টমার চাপতেছে ভালো, এখন 15 রোজার পর থেকে মোটামুটি অনেক ভালো। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মাদক ব্যবসায়ীর তালিকা হালনাগাদে চলছে যাচাই বাছাই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সচেতন হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। একরাম নিহতের ঘটনায় তদন্ত শুরু। জঙ্গিবাদের মতোই দেশকে মাদক মুক্ত করতে সোচ্চার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন সম্ভব, প্রমাণ করেছে আওয়ামী লীগ। সোমবার দেয়া হবে রেলের 13 জুনের আগাম টিকিট। রোববার সন্ধ্যা থেকেই কমলাপুর রেল স্টেশনে প্রত্যাশীদের দীর্ঘ লাইন। সংকট কাটাতে দেয়া হবে বাড়তি 4500 টিকিট। সৌদি আরব থেকে নির্যাতনের শিকার আরও 29 নারী শ্রমিক ফিরে এলো দেশে। শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ। এবং পারল না বাংলাদেশ, টাইগারদের হারিয়ে সিরিজের প্রথম টি-20 45 রানে জিতল আফগানিস্তান।
এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।